হে বন্ধুরা, সূর্যের আলো অনেক ভয়ানক হয়ে গেছে এবং সেই আলো যার উপরেই পড়বে সে মারা যাবে। কেনই বা সে মারা যাবে? তোমরা হয়তো এতদিনে একটি হলেও ডিজাস্টার মুভি দেখিয়েছো, আর এটিও সেই রকমের। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। কাহিনীর শুরুতে আমাদেরকে টেনজিও নামের একটি লোককে দেখানো হয়, যে এয়ারপোর্টে বসেছিল। সে সেখানে একটি টিভিতে নিউজ দেখছিল। তখনই সে নিউজের রিপোর্টার বেহুশ হয়ে যায় এবং দেখানো হয় শহরের অনেক লোকেরাই বেহুশ হয়ে পড়েছে। কিন্তু টেনজিও এই কথা আগে থেকেই জানতো। সে তখনই ওই জায়গায় বসে থাকা এক সিকিউরিটি গার্ডের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে দৌড়ে একটি প্লেনে উঠে, যেটি মস্কোর উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু এখন পর্যন্ত এই প্লেনের পাইলট আসেনি, শুধু কোপাইলট ছিল। এবং সে কোপাইলটকে বলে যে তোমাকে এখনই প্লেন উড়াতে হবে, কিন্তু কোপাইলট রাজি হয় না। তখনই সে পাইলটের হাতে গুলি চালায় এবং কোপাইলট আহত হয়। এরপরে সেই প্লেনে যত প্যাসেঞ্জার ছিল তাদেরকে টেনজিও বলে যে কেউ কি প্লেন উড়াতে জানো? এখানে একটি মহিলা ছিল যে আগে পাইলট ছিল এবং সে বলে আমি প্লেন উড়াতে জানি, এবং তার সাহায্যে টেনজিও প্লেনটি টেক অফ করে সেখান থেকে নিয়ে যায়। তারপরে তারা টেনজিওর কাছে জিজ্ঞাসা করে যে সে প্লেনকে কেন হাইজ্যাক করেছে, এবং কারণ হিসেবে টেনজিও বলে যে সে আগে একজন সেনাবাহিনী ছিল। সে তার সিনিয়রদের কাছ থেকে এমন কিছু তথ্য জানে যা অনেক ভয়ানক, এবং সে বলে যে সূর্যের আলো অনেক ভয়ানক হয়ে গেছে এবং সেই আলো যার উপরে পড়বে সে মারা যাবে। সে যদি ঘরের ভিতরেও থাকে সে তারপরও মারা যাবে। জাপানে ইতিমধ্যে মানুষ মারা যাওয়া শুরু করেছে, আর আমাদের এই প্লেনটিকে সবসময় সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে, মানে সবসময় সূর্যের বিপরীতে থাকতে হবে, তাহলেই আমরা বেঁচে থাকতে পারবো। আর এর জন্যই আমি এই প্লেনটিকে হাইজ্যাক করেছি। এদিকে প্লেনে যে কোপাইলট ম্যাথিউ ছিল তার হাত থেকে প্রচুর রক্ত পড়তে থাকে। তখনই প্লেনের মধ্যে থাকা একটি মহিলা সে তার হাতে ব্যান্ডেজ করে দেয়। সে আসলে একজন নার্স। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যেমনটা টেনজিও বলেছে তেমনটাই করবে। কিন্তু টেনজিওর কথায় এদের একটু বিশ্বাস ছিল না, কিন্তু গান পয়েন্টে ছিল, তাই তাদের বাধ্য হয়ে টেনজিওর কথা শুনতে হয়েছে, এবং টেনজিও যা বলেছে তা তাদের বাধ্য হয়েই করতে হচ্ছে। এবং কিছুক্ষণের মধ্যেই প্যাসেঞ্জাররা এই কথা জানতে পারে, এবং তারা কেউ বিশ্বাস করছিল না যে সূর্যের আলো মানুষকে মারতে পারে। তখনই একজন প্যাসেঞ্জারের শরীর খারাপ করে এবং তার সাহায্য করতে টার্কিশ নামে একজন প্যাসেঞ্জার আসে, এবং তার সাহায্য করার বাহানায় সে টেনজিওর হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নেয়। এবং তখন তারা টেনজিওকে বন্দুকের সামনে তাক করিয়ে তাকে বাথরুমের ভিতর লক করে দেয়। তখন সেখানে কোপাইলট ম্যাথিউ আসে এবং বলে যে টেনজিও আমাদের ওয়েস্টের দিকে নিয়ে এসেছে এবং কিছুক্ষণের মধ্যেই ওয়েস্টে ল্যান্ড করব। আর এই জায়গায় ল্যান্ড করার পর পুলিশ টেনজিওকে ধরে নেবে এবং আমরা সবাই বেঁচে যাব। এবং যখন তারা ওয়েস্টের এয়ারপোর্টে পৌঁছায় তখন দেখতে পায় এখানে আগে থেকেই অনেক প্লেন ল্যান্ড করছে। অনেক প্লেন ল্যান্ড করতে গিয়ে ক্র্যাশ হয়েছে এবং অনেক মানুষ মারাও গিয়েছে, এবং এখানে প্লেন ক্র্যাশ হওয়ার কারণে ল্যান্ডিং করার মতো জায়গা ছিল না। তখন প্লেনের কোপাইলট ম্যাথিউ এবং প্লেনের সকল যাত্রীরা বুঝতে পারে যে টেনজিও যা বলেছে তা সব কথা সত্য, তাই তারা টেনজিওকে মুক্ত করে দেয়। তখন তার কাছে জিজ্ঞাসা করা হয় যে আমাদের এই ব্যাপারে সব কিছু বলো, কিন্তু টেনজিও বলে যে আমি এই ব্যাপারে বেশি কিছু জানি না। আমি যা কিছু জানি তা আমার সিনিয়রদের সাহায্যে জানতে পেরেছি। আমি শুধু জানি যে আমাদের সূর্যের বিপরীতে থাকতে হবে, যাতে সূর্যের আলো আমাদের প্লেনে বা আমাদের গায়ে না পড়ে। যদি সূর্যের আলো আমাদের প্লেনের উপরে পড়ে তাহলে আমরা সবাই মারা যাব। তখন মেইন পাইলট সেলুই এবং ম্যাথুইন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা স্কটল্যান্ডে ল্যান্ডিং করবে, এবং সেখানে তারা অনেক কষ্টে ল্যান্ড করে। এরপরে তারা সবাই প্লেন থেকে বাইরে আসে, এদের মোবাইলে নেটওয়ার্ক ফিরে আসে এবং তারা সবাই ইন্টারনেটে দেখতে পায় যে অর্ধেক পৃথিবী প্রায় শেষ হয়ে গেছে, আর টেনজিওর প্রতিটি কথাই একদম সত্য। এবং তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় সূর্য ওঠার আগেই তারা এখান থেকে অন্য কোনো দেশে চলে যাবে যেখানে রাত। তাই তারা সেখান থেকে তাদের খাবার দাবার নিয়ে নেয় এবং প্লেনের পেট্রোল ভরে। এবার সেখান থেকে আবার টেক অফ করে এবং তারা সবাই সিদ্ধান্ত নেয় যে তারা কানাডায় ল্যান্ড করবে, কারণ সেখান থেকে তাদের আবার ফিউল নিতে হবে। তখনই তাদের প্লেনের ভিতরে থাকা একজন যাত্রী ইন্টারনেট থেকে সকল তথ্য পড়ে। তাদের জানায় যে সূর্যের ম্যাগনেটিক ফিল্ড প্রতি 11 বছর পর রিভার্স হয়, তাই এবার যখন রিভার্স হচ্ছিল তা অনেক শক্তিশালী ছিল
যার ফলে মানুষ মারা যাচ্ছে। তখন তারা জানতে পারে যে সূর্যের রশ্মি কিভাবে মানুষকে মারছে। তখনই প্লেনে যে টার্কিশ নামের যাত্রী ছিল সে ইন্টারনেটে দেখতে পায় যে তাদের এই প্লেনে এমন 3জন লোক আছে যারা সন্ত্রাসী। তখনই সেই সন্ত্রাসীদের মধ্যে একজন একটি বিয়ারের বোতল খুলে এবং সেখানে থাকা একজন বয়স্ক লোক সে বুঝে যে কেউ হয়তো গুলি চালিয়েছে, তাই সে অনেক ভয় পেয়ে যায় এবং সে প্লেনের দরজা খুলতে লাগে। যখন তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় তখন সে পড়ে গিয়ে মারা যায়। সবাই জানতো যে এটা একটা অ্যাক্সিডেন্ট, তাই কেউ কিছু বলে না। তারপরে তাদের প্লেন কানাডায় ল্যান্ড করে। এখান থেকে তাদের আবার খাবার এবং ফিউল নিতে হবে, কিন্তু তারা এই 3 সন্ত্রাসীদের কাছ থেকে মুক্তি চাচ্ছিল। তাই তারা প্ল্যান করে যে এই 3জন সন্ত্রাসীদের এখানে ছেড়ে যাবে। তাই তারা এই 3জন সন্ত্রাসীকে বলে যে আমাদের রেডিও খারাপ হয়ে গেছে, তোমাদেরকে রেডিও আনতে হবে। তখন তারা বলে যে আমাদের সাথে আরও 2জন লোক যাবে। তারপরে একটি মহিলা আর একটি ছেলে তাদের সাথে যায়। এদিকে সেই বৃদ্ধ লোকটি যার মৃত্যু হয়ে যায় তাকে দাফন করা হয়। এদিকে যে 5জন রেডিও আনতে যায় তারা রেডিও পেয়ে যায়। এদের মধ্যে থেকে যে ছেলেটি থাকে সে পুরো প্ল্যানটি জানতো যে যেভাবেই হোক তাদের এই সন্ত্রাসীদের কাছ থেকে মুক্তি পেতে হবে। তাই সে সেই 3জন সন্ত্রাসীকে একটি রুমের ভিতর বন্ধ করে দেয়। সেখানে যে মেয়েটি থাকে সে প্ল্যানের বিষয় কিছুই জানতো না। সে বলে যে তুমি এরকম কিসের জন্য করছো, আর আমাদেরকে এই 3জনকে সাথে নিয়ে যেতে হবে। আর এই ছেলেটি এই মহিলাকে সাথে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু মহিলাটি মোটেই তার কথা শোনে না। তাই তাকে বাধ্য হয়ে তাকে সেখানে রেখে চলে যেতে হয়। তখন সন্ত্রাসীরা তার পিছু নেয়, কিন্তু সে কোনোভাবে প্লেনে উঠে যায় এবং সেই সন্ত্রাসীরা প্লেনের উপর গুলি চালায় এবং তখন তার মধ্যে একটি গুলি সেই প্লেনের জানালায় এসে লাগে এবং প্লেন সেখান থেকে টেক অফ করে এবং সেই মেয়েটি এবং সেই 3জন লোক সেখানেই রয়ে যায়। প্লেন টেক অফ করার পর তারা রেডিওর সাহায্যে আরেকটি প্লেনের সাথে কথা বলে এবং তারা জানতে পারে যে হাওয়াইয়ে এমন একটি আন্ডারগ্রাউন্ড জায়গা আছে যেখানে অ্যাস্ট্রোনটের প্র্যাকটিসের জন্য বানানো হয়েছে। এখানে মানুষ সুরক্ষিতভাবে থাকতে পারবে, আর সেই জায়গায় মাত্র 6জনের জায়গা আছে। তখন তারা সিদ্ধান্ত নিতে পারছিল না যে তারা এখান থেকে সেই জায়গায় যাবে, কারণ সেই জায়গায় এখান থেকে অনেক দূর। কিন্তু তখনই তাদের প্লেনে অ্যালার্ম বাজতে শুরু করে, যা আসলে ল্যান্ডিং গিয়ারের ছিল। ম্যাথুইন বুঝতে পারে যে সেই 3জন সন্ত্রাসীদের মধ্যে থেকে একজন ল্যান্ডিং গিয়ারের ভিতরে পালিয়ে তাদের সাথে যাচ্ছে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে প্লেন আরও স্পিডে উড়াবে, যাতে সেই সন্ত্রাসী শ্বাস না নিতে পারে এবং সেখানেই মারা যায়। তারা প্লেনকে অনেক স্পিডে উড়াতে শুরু করে এবং অনেক স্পিডের কারণে সেই জানালাটি যেটায় গুলি লেগেছিল সেটি ভেঙে যায়, যার কারণে প্লেনের ভিতরে সব অক্সিজেন শেষ হয়ে যায়। ফলে তাদের শ্বাসকষ্ট হচ্ছিল। তখনই তাদের মধ্যে থাকা একজন একটি কাঠ নিয়ে সেই প্লেনের জানালার কাছে চেপে ধরে, যার ফলে সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু তারপরও সেই সন্ত্রাসী মারা যায় না। এদিকে তাদের প্লেনে এত ফিউল ছিল না যে তারা সেখান থেকে হাওয়াইয়ে চলে যাবে। এদিকে পাইলট সেলফিয়া বলে যে এলাস্কে একটি ইমার্জেন্সি ল্যান্ডিং এয়ারপোর্ট আছে, আমাদের ওখানে ল্যান্ড করতে হবে, কিন্তু তার আগে আমাদের যে ল্যান্ডিং গিয়ারে যে সন্ত্রাসী আছে তাকে মারতে হবে। এরপর টেনজিও, টার্কিশ আর একজন লোক মিলে সেই জায়গায় যায় যেখানে সন্ত্রাসী লুকিয়েছিল। তারা সেই সন্ত্রাসীকে মেরে আবার উপরে চলে আসে এবং উপরে ফিরে আসার পর সকল যাত্রীরা মিলে টার্কিশ নামে সেই লোকটিকে ঘিরে ধরে, কারণ তার ব্যাগে অনেক মূল্যবান জিনিস পাওয়া গেছে। আসলে সেই প্লেনটিতে সবার আগে যে আর শরীর খারাপ হয়েছিল সে তখন বলেছিল যে সে হিরে গিলে ফেলেছে, যার কারণে তার শরীর খারাপ করেছে। এরপর তার মৃত্যু হয়ে যায়, আর এখন সেই হীরা টার্কিশের কাছে পাওয়া গেছে। এরপরে টার্কিশ সবার কাছে বলে যে আমি হীরা স্মাগলিং করি, আর এই হীরাগুলো আমি একটি মিউজিয়াম থেকে চুরি করেছি যা অনেক মূল্যবান। আর যে লোকটার পেটে হীরেগুলো ছিল সেও আমারই লোক ছিল। ওকে দাফন করার আগে আমি ওর পেট থেকে হীরেগুলোকে বের করে নিয়েছি। যখন সবাই টার্কিশের কথা জানতে পারে তখন সবাই তাকে ক্রিমিনাল ভেবে হাত বেঁধে রাখে। এরপরে তারা সেই এয়ারপোর্টে ল্যান্ডিং করে এবং তারা আবার খাবার এবং ফিউল নেয়। এরপর তারা আবার টেক অফ করে। তখনই পাইলট ম্যাথিউকে দেখানো হয় যে অনেক দিন ধরে প্লেন উড়াচ্ছিল এবং অনেক দিন ধরে ঘুমায়ও। তার শরীর অনেক খারাপ হয়ে পড়ে। সে তখন ওয়াশরুমে যায়, কিন্তু ওয়াশরুমে গিয়ে সে বেহুশ হয়ে যায়। তার হাতের ঘা থেকে ইনফেকশন হয়েছিল এবং তার শরীর ধীরে ধীরে আরও খারাপ হতে লাগে। এবং তাদের মধ্যে যে নার্স থাকে
সে বলে যে একে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে, হাসপাতালে নিয়ে গেলে আমি এর অপারেশন করতে পারবো। এখন সিলুইর উপর পুরো দায়িত্ব ছিল যে প্লেন ল্যান্ডিং করানোর, কিন্তু তার এই প্লেনটি ল্যান্ডিং করানোর অত আইডিয়া ছিল না। তাই সে ইউটিউব থেকে অনেক ভিডিও দেখে প্লেনটিকে কোনোভাবে ল্যান্ডিং করে। তারা আসলে প্লেনটিকে যে জায়গায় ল্যান্ড করে এই জায়গায় নেটোর হেডকোয়ার্টার আছে। আসলে এই জায়গায় নেটোর এমন একটি আন্ডারগ্রাউন্ড রুম বানিয়েছে যেখানে মানুষ বেঁচে থাকতে পারবে। আর তারা সবাই 3টি দলে ভাগ হয়ে যায়। প্রথম দলের কাজ ছিল কোপাইলট ম্যাথিউকে হসপিটালে নিয়ে তার অপারেশন করা। দ্বিতীয় টিমের কাজ ছিল তারা নেটোর হেডকোয়ার্টারকে খুঁজবে, যাতে তারা সেই আন্ডারগ্রাউন্ড রুমটির লোকেশন জানতে পারে। আর তৃতীয় টিমটির কাজ ছিল তারা সবাই প্লেনের ফিউল এবং খাবার নিবে। 3টি টিম তাদের নিজস্ব কাজ করা শুরু করে দেয়। প্রথমে আমাদের সেই টিমটিকে দেখানো হয় যারা কোপাইলট ম্যাথিউকে হাসপাতালে নিয়ে অপারেশন করে এবং জরুরি কিছু ওষুধ দেয় যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এদিকে আমাদেরকে দ্বিতীয় দলটিকে দেখানো হয় যেখানে টার্কিশ টেরিনজো আর একটি লোককে দেখানো হয়। তারা নেটোর অফিসে যায় যেখানে টার্কিশ এবং টেরিনজোর ভিতর কথার কাটাকাটি হয় এবং এদের দুইজনের ভিতর মারামারি হয়, যেখানে টেরিনজো টার্কিশের উপর আঘাত করে এবং টার্কিশ বেহুশ হয়ে যায়। এদের তৃতীয় বন্ধু ছিল যে কন্ট্রোল রুমে গিয়ে ভিডিও ফুটেজ চেক করছিল এবং ভিডিও ফুটেজ চেক করার পরে সে জানতে পারে যে সেই আন্ডারগ্রাউন্ড রুমটি কোথায় আছে। তখনই সেই লোকটি ক্যামেরার সাহায্যে দেখতে পায় যে টার্কিশ রক্তাক্ত অবস্থায় রুমের ভিতর পড়ে আছে এবং তারপরে সবাই প্লেনে পৌঁছে যায়, এমনকি কোপাইলটও পৌঁছে যায়। কোপাইলটের অবস্থা আগের থেকে অনেকটা ভালো হয়েছে, কিন্তু সবাই প্লেনে আসার পর টার্কিশ প্লেনে আসে না। টেরিনজো বলে আমার মনে হয় না ও আসতে পারবে, কিন্তু যখন প্লেন স্টার্ট দেওয়া হয় তখনই টার্কিশ তার গাড়ি নিয়ে পৌঁছায়। তারপর টার্কিশকে প্লেনে নিয়ে নেওয়া হয় এবং টেরিনজোকে বেঁধে রাখা হয় কারণ সে টার্কিশকে মারার চেষ্টা করেছে। তারপরে তারা সবাই সেই উদ্দেশ্যে রওনা দেয় যেখানে সেই আন্ডারগ্রাউন্ড সেই রুমটি রয়েছে। কিন্তু তারা জানতো যদি সেখানে সেই রুমটি না থাকে বা তারা সেই রুমের ভিতর ঢুকতে না পারে তখন সেখান থেকে আগে এগিয়ে যাওয়ার মতো তাদের প্লেনে অত ফিউল ছিল না এবং সকালের সূর্যের আলোতে তারা সবাই মারা যাবে। কিন্তু তাদের কাছে এটি ছাড়া আর কোনো উপায় ছিল না। সেই জায়গায় ল্যান্ড করে এবং সূর্য উঠতে মাত্র 20 মিনিট ছিল। এই 20 মিনিটের মধ্যেই সেই আন্ডারগ্রাউন্ড রুমটির ভিতরে ঢুকতে হবে, তা না হলে সবাই মারা যাবে। তাই তারা 2টি গাড়ি নিয়ে সেটির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু যে গাড়িটি টার্কিশ চালাচ্ছিল সেই গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়ে যায় কারণ তার শরীর প্রচুর খারাপ হয়ে গেছিল। এদিকে সেই গাড়িটি যেটি সেলভি চালাচ্ছিল সেই গাড়িটি সেই জায়গায় পৌঁছে যায়। তাদের মধ্যে থেকে একজন প্যাসেঞ্জার সেই রুমটির ভিতরে যাওয়ার জন্য একটি গেট টাচ করে এবং সেই ইলেকট্রিক শর্ট খায় এবং সেখানেই পড়ে যায়। সবাই বুঝতে পারে যে সেই গেটে কারেন্ট আছে। এই গেটটি খোলার জন্য একটি বাটন আছে আর সেই বাটনটি চেপে ধরে রাখতে হয়। তখনই টেরিনজো বলে যে সে এই বাটনটি চেপে ধরবে, কিন্তু তাকে কেউ বিশ্বাস করে না। তাই তাকে সেই বাটনটির কাছে বেঁধে রাখা হয় এবং তাকে বলা হয় যখন সবাই ভিতরে চলে যাবে তখন তোমাকে খুলে দেওয়া হবে এবং তারপর এক এক করে সবাই ভিতরে প্রবেশ করে। এদিকে সেই গাড়িটি যেটি টার্কিশ চালাচ্ছিল সেই গাড়িটি সকল লোক আরেকটি গেট দিয়ে ভিতরে প্রবেশ করে, কিন্তু সবাই ভিতরে চলে যায় কিন্তু টেরিনজোকে নিয়ে যাওয়ার কথা মনে থাকে না। এদিকে দেখা যায় যে সূর্য উঠতেছে এবং সে সূর্যের আলো যখনই টেরিনজোর গায়ে পড়ে সে সেখানেই মারা যায়। আর এই অসাধারণ ফিল্মটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কীরকম লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে এই পর্যন্ত, বাই।